ওকে, সো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, শনিবার সংখ্যা ক্লিয়ার হয়েছে। এরপরে আসো আমাদের পরের আরেকটা টপিক, সেটা হচ্ছে ম্যাগনেটিক ধর্ম। ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এই জায়গা থেকে মাস্ট কোশ্চেন আসে, মাস্ট। সো ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এই জায়গাটা আমাদের ভালো করে ক্লিয়ার করতে হবে। সো ম্যাগনেটিক ধর্ম এটা কিন্তু আমাদের অবস্থানান্তর মৌলের ভিতরকার টপিক। মানে ধরো আমি যদি তোমাদেরকে যেই স্টাইলে পড়াচ্ছি এই স্টাইলে না পড়াই, নর্মাল স্টাইলে পড়াই, তাহলে আমি কি পড়াবো? তোমাকে ডি ব্লক মৌল পড়াবো, অবস্থানান্তর মৌল পড়াবো, তারপরে হচ্ছে যে ওর ভিতরে 5টা বৈশিষ্ট্য পড়াবো, তোমার রঙিন যৌগ, জটিল যৌগ, প্রত্যেকটা জিনিসপত্রের ডিটেল পড়াবো। বাট যেহেতু এটা শুধুমাত্র কোশ্চেন অ্যানালাইসিস করে ওই স্পেসিফিক জায়গা থেকে টার্গেট করে ক্লাস, সো আমরা ওই জায়গাটাকেই পড়তেছি। সো ম্যাগনেটিক ধর্ম এই ব্যাপারটা কি? ম্যাগনেটিক ধর্মের ভিতর 3 ধরনের ম্যাগনেটিক ধর্ম পাবা। একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, আরেকটা হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক, আরেকটা হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, তাহলে আমরা কয় ধরনের ম্যাগনেটিক পেলাম? ফেরো, প্যারা এবং ডায়া, 3 ধরনের। এবার ফেরোম্যাগনেটিকের উদাহরণ, প্যারাম্যাগনেটিকের উদাহরণ, ডায়াম্যাগনেটিকের উদাহরণ, এগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো আসবে। ফেরোম্যাগনেটিকের উদাহরণ হচ্ছে ফিক্স, ফেরোম্যাগনেটিকের উদাহরণ ফিক্স। প্রশ্ন আসলে এই 3টাই আসবে, মনে রাখবা, আয়রন, কোবাল্ট এবং নিকেল, এই 3টা হচ্ছে আমাদের ফেরোম্যাগনেটিক, একদম মাস্ট, মুখস্থ করো, করলেই হচ্ছে। কিন্তু প্যারা এবং ডায়া এটা হচ্ছে ডিপেন্ড করে, ভ্যারি করে। সো প্যারা এবং ডায়া, প্যারার ক্ষেত্রে ডি অরবিটালে, হ্যাঁ, ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে। অযুগ্ম ইলেকট্রন থাকে মানে কি? ইলেকট্রন অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলো সিঙ্গেল অবস্থায় থাকে, ডাবল অবস্থায় থাকে না, পেয়ার্ড অবস্থায় থাকে না, আনপেয়ার্ড থাকে। আচ্ছা, ডায়া মানে হচ্ছে এই ডি অরবিটালে ইলেকট্রন যুগ্ম অবস্থায় থাকে। যুগ্ম মানে কি? পেয়ার্ড, যুগ্ম অবস্থায় থাকে। সো ইলেকট্রন যুগ্ম অবস্থা থাকলে ডায়া, আর অযুগ্ম অবস্থা থাকলে হচ্ছে প্যারা। বুঝতে পারছো? তো আমরা একটু কয়েকটা যৌগের ক্ষেত্রে ফেরো, প্যারা, ডায়া এটা অ্যানালাইসিস করব। কোন যৌগগুলো? এগুলাই আসে। দেখো, আমরা 21 থেকে 30 পর্যন্ত স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, তারপর হচ্ছে যে ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এগুলা দেখব। এইগুলার ক্ষেত্রে ডি অরবিটালে কি ধরনের ইলেকট্রন থাকে সেটা দেখে আমরা যাচাই বাছাই করতে পারবো যে আমাদের কি মানে ফেরো হবে, ডায়া হবে না প্যারা হবে। ওকে, প্রথমে আমরা স্ক্যান্ডিয়ামে আসি। স্ক্যান্ডিয়ামকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, স্ক্যান্ডিয়ামে 21টা ইলেকট্রন আছে, তাই না? সো এখানে আছে 18 পরে 4s এবং 3d। এখন আমরা জানি স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নে ইলেকট্রন বিন্যাস মানে স্ক্যান্ডিয়াম 3+ এ পরিণত হয়। সো স্ক্যান্ডিয়াম 3+ এ পরিণত হইলে, খেয়াল করো, স্ক্যান্ডিয়াম যদি 3+ এ পরিণত হয়, তো নর্মালি আমরা 3+ করলে ডি অরবিটালে 0 ইলেকট্রন চলে যাচ্ছে। বাট যদি আমি 21টা ইলেকট্রনের কথা চিন্তা করি, তাহলে এখানে আসে 18 পরে এখানে আসে 2টা, আর এই জায়গায় খেয়াল করলে দেখো আমাদের কয়টা ইলেকট্রন আসে? একটা ইলেকট্রন আসে। তাহলে দেখো 18 আর 2 20 আর 1 21। সো স্ক্যান্ডিয়াম 21 পূরণ হয়ে গেল। এবার দেখো তো এই যে 3d অরবিটাল, এটার দিকে যদি আমরা তাকাই, 3d অরবিটালে ইলেকট্রন সংখ্যা ভালো করে দেখো, 3 এর 1 2 3 4 5, 3d অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টা? স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এখানে একটা ইলেকট্রন। এবার বলো তো একটা ইলেকট্রন যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম। অযুগ্ম হলে কে? প্যারা। তাহলে এই স্ক্যান্ডিয়াম হচ্ছে প্যারাম্যাগনেটিক। তুমি যখন টাইটানিয়ামে যাবা, টাইটানিয়ামে 22টা ইলেকট্রন থাকবে। 22টা ইলেকট্রন হইলে এখানে তখন আমরা এই যে একের জায়গায় কি লিখতে পারবো? 3d অরবিটালে 2টা ইলেকট্রন লিখতে পারবো। 2টা মানে এখানে আরেকটা ইলেকট্রন আসবে। তো আরেকটা ইলেকট্রন আসলে এটা বলো তো প্যারা না ডায়া? অবশ্যই 2টা ইলেকট্রন, 2টাই অযুগ্ম, তাহলে এটাও হচ্ছে আমাদের প্যারা। সেম ভাবে ভ্যানাডিয়ামের ক্ষেত্রেও কত আসবে? প্যারা আসবে। বাট যখনই আমি ক্রোমিয়ামে যাব, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আবার কি? ব্যতিক্রম। ব্যতিক্রম হইলে কি হয়? এখানে একটা আসে আর এখানে কত হয়ে যায়? 5টা হয়ে যায়। বুঝতে পারছো? এখানে একটা আসে আর 3d তে 5টা হয়ে যায়। 5টা হয়ে গেলে দেখো এইভাবে এই পর্যন্ত আমাদের একটা এমন স্ট্রাকচার চলে আসে। সো ক্রোমিয়ামের ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা আসে না, এই স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারে সবাই অযুগ্ম আছে, কিন্তু এই স্ট্রাকচারটা একটা সুস্থিত স্ট্রাকচার। সুস্থিত স্ট্রাকচার মানে কি? এই স্ট্রাকচারটা এতটা স্টেবল যে এ ম্যাগনেটিক ধর্মে অংশগ্রহণ করে না। সো ক্রোমিয়াম ম্যাগনেটিক ধর্মে অংশগ্রহণ করে না, ওয়ান স্পিন মানে একই দিকে স্পিন যুক্ত সুস্থিত স্ট্রাকচারের কারণে। সেম ভাবে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে তুমি যদি যাও, এখানে আসবে 2, এখানে আসবে 5। সো ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও সেম ভাবে সুস্থিত স্ট্রাকচার হওয়ায় এও অংশগ্রহণ করবে না। এবার আয়রন, কোবাল্ট, নিকেলের ক্ষেত্রে এখানে একটা করে ইলেকট্রন বাড়বে, ফলে অযুগ্ম ইলেকট্রন সবচেয়ে বেশি হবে, ফলে বিকর্ষণ বল বেশি হবে। আয়রন, কোবাল্ট, নিকেল এই 3টাই আমাদের কি? ফেরোম্যাগনেটিক।
এরপরে যখন কপার এবং জিঙ্কে যাবা, কপারে যে দেখবা কপারে এখানে একটা ইলেকট্রন আর এখানে আসবে 10টা। এখানে একটা এখানে 10টা, মানে এই জায়গাতে দেখো সবাই যুগ্ম অবস্থায় আছে। যুগ্ম অবস্থায় গেলে এই কপার যাবে আমাদের ডায়াতে, জিঙ্ক যাবে আমাদের ডায়াতে। এইভাবে আমরা যুগ্ম অযুগ্ম দেখে তোমার প্যারা ডায়া আইডেন্টিফাই করতে পারি। তাহলে কি আসলো? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, প্রথম 3টা আমাদের কি আসলো? প্যারা। পরের 2টা ম্যাগনেটিক ধর্ম দেখায় না, তারপরে 3টা ফেরো, লাস্টের 2টা কি? ডায়া। এইভাবে আমরা ম্যাগনেটিক ধর্ম যাচাই বাছাই করতে পারবো। ওকে, সো শুধু কি এইভাবে যাচাই বাছাই করতে পারবো? উত্তর হচ্ছে না, আরো অনেকভাবে যাচাই বাছাই করা যায়। ম্যাগনেটিক ধর্মের আরো অনেক কাহিনী আছে, আরো অনেকভাবে যাচাই বাছাই করা যায়। চলো আমরা ম্যাগনেটিক ধর্মের অন্য কয়েকটা কাহিনী দেখি। সাপোজ ধরো আমরা যদি একটু দেখি FeCN6, ঠিক আছে, FeCN6 এই যৌগের উপরে 3- আছে। এই যৌগের ক্ষেত্রে যদি বলে এই যৌগের ম্যাগনেটিক ধর্ম যাচাই বাছাই করো, কেমনে করবা? এই যৌগের ম্যাগনেটিক ধর্ম যাচাই বাছাই করতে গেলে দেখো আমরা আয়রনের জারণ মান আমরা জানি না, আয়রনের জারণ মান দেখার চেষ্টা করি। আয়রনের জারণ মান ধরে নিলাম x। সায়ানাইডের ক্ষেত্রে চিন্তা করো, -1 × 6 ইকুয়ালস টু এই সাইডে আসে হচ্ছে -3। সো ক্যালকুলেশন করলে -3 + 6, ক্যালকুলেশন করলে +3 আসে, মানে আয়রন 3টা ইলেকট্রন ছেড়ে দিছে, এজন্য +3। সো আয়রনের বেসিক ইলেকট্রন বিন্যাস করলে দেখো আয়রন 26টা ইলেকট্রন থাকে। সো ইলেকট্রন বিন্যাস করলে আর্গনের 18টা, 3d and 4s। সো খেয়াল করো আর্গনের 18টা, 3d 4s মানে হচ্ছে 18, এরপরে 26, তো 3টা ইলেকট্রন ছেড়ে দিবে, তাই না? তাহলে এখানে 2টা ইলেকট্রন, এইখানে কত ছিল? 26 পর্যন্ত যাও, 26 পর্যন্ত গেলে এখানে 2টা, তাহলে 18 2 20, এখানে 6, 26টা হওয়ার কথা, বুঝছো? 26টা হওয়ার কথা। কিন্তু খেয়াল করো যেহেতু 3টা ইলেকট্রন ছেড়ে দিছে, এখান থেকে 2টা ছাড়ছে, এখান থেকে একটা ছাড়ছে, তাহলে 3d তে এখন তার 5টা ইলেকট্রন আছে। তাহলে 3d অরবিটাল যেটা আছে, এই 3d অরবিটালে যদি 5টা ইলেকট্রন থাকে, এই 5টা ইলেকট্রন সায়ানাইড স্ট্রং লিগ্যান্ড হওয়ার কারণে একত্রিত হয়ে যায়। দেখো 2টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন, 1টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন। এবার ভালো করে খেয়াল করো, এই যে ফাঁকা অরবিটাল, এই ফাঁকা অরবিটালে সায়ানাইড বসে, এই ফাঁকা অরবিটালে সায়ানাইড বসে, এরপরে আমাদের 4s যেটা আছে, এই 4s অরবিটালে সায়ানাইড বসে, এরপরে যে p অরবিটালগুলো থাকবে, p অরবিটালগুলোতে সায়ানাইড বসবে, 4p অরবিটালগুলোতে। সো সায়ানাইড 6টা এখানে বসে যাবে, 1 2 3 4 5 6, 6টা বসে যাবে। কিন্তু আমাদের দেখতে হবে d অরবিটালে ইলেকট্রন যুগ্ম আছে না অযুগ্ম আছে। খেয়াল করে দেখো d অরবিটালে 2টা যুগ্ম, 1টা অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে এই যে d অরবিটালে আমরা অ্যানালাইসিস করে দেখলাম একটা অযুগ্ম ইলেকট্রন থেকে যাচ্ছে, এই একটা অযুগ্ম ইলেকট্রনের জন্য এইটা প্যারাম্যাগনেটিক হবে। এটা কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। এইটাই এমসিকিউতে আসবে, এইটাই রিটেনে দিয়ে দিবে, বলবে FeCN6 3- এটার ম্যাগনেটিক ধর্ম নির্ণয় করো। কি করবা? প্রথমে জারণ মান বের করবা, তারপর 3d তে এই স্ট্রাকচারে দেখায় বলবা একটা ইলেকট্রন এক্সট্রা আছে যেটা অযুগ্ম, দ্যাটস ওয়াই এটা প্যারাম্যাগনেটিক। ওকে, সেম এই জিনিসটা আমি যদি দেখি FeCN6 4- এর ক্ষেত্রে, তখন কি হবে? 4- এর ক্ষেত্রে খেয়াল করে দেখো আয়রনের জারণ মান আসে হচ্ছে +2। খেয়াল করে দেখো 4- এর ক্ষেত্রে আয়রনের জারণ মান আসে +2। সো +2 হইলে তখন আমরা বহিস্থ কক্ষপথে ইলেকট্রন পাই হচ্ছে 6টা। এই জায়গাতে তখন a +2 হইলে এখান থেকে 2টা চলে যাবে, বহিস্থ কক্ষপথে ইলেকট্রন 5টা না পাই কয়টা পাই? 6টা। 6টা হইলে 6টা ইলেকট্রন একত্রিত হয়ে যায়, একত্রিত হইলে দেখো 1 2 3 জোড়া আসে। এরপরে খেয়াল করো, এরপরে এই জায়গায় সায়ানাইড বসে, এখানে সায়ানাইড বসে, 4s এ সায়ানাইড বসে, ঠিক আছে, 4p তে সায়ানাইড বসে, সেগুলোতে সায়ানাইড বসে। তাহলে খেয়াল করো এখন আমরা বহিস্থ কক্ষপথে ইলেকট্রন কত পাচ্ছি বলো তো? এই 6টা ইলেকট্রন পাচ্ছি, এটাও যুগ্ম, এটাও যুগ্ম, এটাও যুগ্ম। সো এটা যুগ্ম হয় এই আয়রনের ক্ষেত্রে বহিস্থ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন না থাকায় এ হবে তখন ডায়াম্যাগনেটিক। বুঝতে পারছো? সো এইভাবে আমরা ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এগুলা বের করি। তাহলে আমরা দেখলাম সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা যৌগ দেখলাম, এই কয়েকটার ক্ষেত্রে কে প্যারা কে ডায়া দেখলাম। এরপর আমরা এখানে আমরা 2টা যৌগ দেখলাম, যে এই যৌগ আর এই যৌগ, এই 2টা যৌগের ভিতরে কে প্যারা কে ডায়া। ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে। ডায়াম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক রিলেটেড আরো বেশ কিছু থিওরিতে আরো এক্সট্রা যাওয়া যায়, নাইট্রোজেন, অক্সিজেন, বেশ কিছু আয়ন, এগুলা বের করা যায়। বাট অত কিছু আমরা সব ইঞ্জিনিয়ারিং ক্লাসে দেখাই, ভার্সিটি কতে আমরা অত ডিপতে যাব না, অতগুলো আমাদের আসেও না, যেগুলো আসে অনলি সেগুলাই দেখছি। সো ওইগুলাই যেগুলো করাইছি এগুলা দেখলেই তোমার জন্য মোর দ্যান এনাফ।